হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেশে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। গোয়েন্দা নজরদারি বাড়ালো আইনশৃঙ্খলা বাহিনী, সচেতনতার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যা করে লাশ গুমের অভিযোগ। জড়িত সন্দেহে রুমমেট গ্রেফতার, এখনো পাওয়া যায়নি বৃষ্টির মরদেহ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 1300। নতুন সংখ্যা, হাম সংক্রমণের পর অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এ অবস্থায় অ্যান্টিবায়োটিক কাজ না করায় চিকিৎসায় বাড়ছে জটিলতা। সাইপান নামটা ছোট, কিন্তু ওর লড়াইটা পাহাড় সম। 1 মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও 20 এপ্রিল থেকে রাজধানী শিশু হাসপাতালের এই শয্যায় হামের সঙ্গে লড়াই করছে 8 মাসের এই ছোট্ট প্রাণ। শুধু স্যালাইনের উপরে ওর শ্বাসকষ্ট সব বেশি না, এই জন্য যদি ওষুধ খায়, যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। সাইপান একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখনো নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড, তিল ধারণের জায়গা নেই। টাইফয়েড, জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি লাগছে, কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো? নিয়ে আসছি সকাল প্রায় 7টার আগে। এমার্জেন্সিভাবে ভর্তি করার পরে ওরা আমাদের দেখছে 8:30 বাজে ডক্টর। তবে আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাই ডোজ অ্যান্টিবায়োটিক। অ্যাডিনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়ের ক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। এটাও কিন্তু খুব একটা কিউরেবল না। হামের পর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতেই শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালের সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা সংকটে প্রাদুর্ভাব বাড়তে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের। আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই। নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের
এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। অন্যান্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের? মহাপরিচালক শোনালেন হাম রুবেলার সফলতার কথা, বলেন বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুত আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে এগুলো আমাদের পর্যাপ্ত মজুত আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদলের নেতারা। শনিবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে অংশ নেন ছাত্রদল নেতারা। রাত 9টায় শেষ হয় ঘণ্টাব্যাপী বৈঠক। ছাত্রদল নেতারা জানান, সমসাময়িক বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও জানান, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা ও অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের।
আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 1 মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার 2 সিটির প্রশাসক আরও জানান, উত্তর সিটিতে 6টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন করে হকারদের দেয়া হবে পরিচয়পত্র। ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই শুরু হবে অভিযান। সরকার গঠনের পর থেকে রাজধানীবাসীর নাগরিক দুর্ভোগ কমাতে তৎপর বিএনপি। এবার স্থানীয় সরকার বিভাগ, 2টি সিটির প্রশাসক, রাজুক ও ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকের পর জানানো হয়, উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে পরিচয়পত্র। এদিকে রাজধানীর একটি হোটেলে 5 নাগরিক সমস্যা সমাধান বিষয়ক অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, যানজট নিরসনে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। আর ঢাকা উত্তরের প্রশাসক জানান, হকারদের পুনর্বাসনে নির্ধারণ করা হয়েছে 6টি খোলা মাঠ। রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলো তুমি উদ্ধার করে, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। ফুটপাত জনগণের হাঁটার জন্য, চলাফেরার জন্য ব্যবহার করবে, জনগণ তাদের হোল্ডিং ট্যাক্স দেয়, তাদের এটা অধিকার। অনেক উচ্ছেদ কিন্তু করেছি। উচ্ছেদ ভাষাটা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আলটিমেটলি উচ্ছেদই। এদিকে কলাবাগান এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখল ঠেকাতে শিগগিরই শুরু হবে যৌথ অভিযান। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করব। এরপরে যদি তারা না শুনে, তাহলে তাদের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। একই অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বজ্র ব্যবস্থাপনা, উন্নয়ন, রাস্তা সংস্কারে বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার বেশি মনোযোগী। বর্জ্য ব্যবস্থাপনা বলেন, উন্নয়ন বলেন, তারপর মশক নিধন, স্ট্রিট লাইট, রাস্তা সংস্কার, এসব ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগী নিয়ে কাজ করছে। বাসযোগ্য নগর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। তরুণদের প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। বাণিজ্য সম্প্রসারণে সব প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এদিকে 2031 সালের মধ্যে ইউরোপে 10 লাখ জনশক্তি রফতানির মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে বিশাল সম্ভাবনা। দেশের উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগাতে নানা বিষয়ের উপর জোর দিচ্ছে সরকার। বিভিন্ন সভা কর্মশালায় প্রধানমন্ত্রীর নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। আমাদের সামনে এখন 3টি শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইউরোপে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে, তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে এক কর্মশালায় ভ্যাকসিনেশন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বায়োটেকনোলজির যথাযথ ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জোর দেন প্রায়োগিক শিক্ষার উপর। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছি এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, সামগ্রিক উন্নয়নে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়াগুলো সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। Policy without execution means nothing. So we need to have the right policy, we need to have the governance, we need to have the partnership, private, public and academic partnership, and inshallah we'll make this forward. দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছেন বলে জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটি। বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মেরামতে 5-6 দিন লাগবে বলছে কর্তৃপক্ষ। জঙ্গি হামলার সতর্কতার পর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। উগ্রবাদ নিয়ন্ত্রণে এখন থেকেই প্রশিক্ষিত বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার পরামর্শ বিশ্লেষকের। জেমসন মাহবুবের প্রতিবেদন। সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব ইউনিটকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আজকে আমাদের জঙ্গি দমনে কাজ করা টিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিটিটিসি, সাইবার, ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। মতিঝিল জোনের উপকমিশনার জানান, কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশের প্রোটেকশন বিভাগ। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, কোনো বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না, বা সাবেক সদস্যদের মধ্যেও যদি কারো মধ্যে এই ধরনের অগণতান্ত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে, তিনিও সতর্ক থাকবেন। পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেরও পরামর্শ বিশ্লেষকদের। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে খনি। সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। লিমনের লাশ পাওয়া গেলেও এখনও হদিশ মেলেনি বৃষ্টির মরদেহের। ঢাকায় বসবাসরত বৃষ্টির স্বজনরা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে পুলিশের ধারণা 2 জনকে হত্যা করা হয়েছে। এজন্য পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজধানীর মিরপুরের এই বাড়ি থেকে মাত্র 1 বছর আগে বিদায় নিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। কে জানতো উচ্চশিক্ষার সে যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। যুক্তরাষ্ট্রের 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। তদন্তে নেমে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী 10 দিন পর হাওয়ার্ড ফ্ল্যাঙ্কোল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের নিথর দেহ উদ্ধার করা হয়। তবে এখনো হদিস মেলেনি বৃষ্টির। The discovery of human remains discovered on the Howard Franklin Bridge earlier this morning. বৃষ্টির মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর থেকে মিরপুরের এই বাড়িতে থমকে আছে সময়। বন্ধু ও স্বজনরা এসে ভিড় করছেন বাড়িতে, কিন্তু কেউ এই নিষ্ঠুর সত্য মেনে নিতে পারছেন না। সবসময় আনন্দ ঘন মুহূর্ত আমরা সবাই একসাথে কাটাতাম। আমাদের একটা স্কুল লাইফের একটা সার্কেল আছে। আশা নিয়ে থাকি যে আল্লাহ যদি এরকমও হয় যে না ও আছে, বেঁচে আছে। বৃষ্টির মামা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে মার্কিন পুলিশের ধারণা সেখানেও বৃষ্টি ছিল। এজন্য পরিবারের ডিএনএ নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। ডিএনএ রিপোর্ট পাঠানো হচ্ছে থেকে, ওখানে যে এভিডেন্সগুলো পেয়েছে তারা চেক করে দেন কনফার্ম করবো। অফিসিয়ালি ওপরওয়ালা কোনো কিছু জানি না। লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাই। তার হত্যার খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। আমাদের তো একটা সম্পদ হারাই ফেলাম আমরা ওর জন্য খুবই মর্মাহত। সরকারের কাছে এবং বহির্বিশ্ব সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যেই করছে তার সর্বোচ্চ শাস্তি কামনা। নিহত লিমন ও বৃষ্টি দুজনেই পিএইচডি শিক্ষার্থী ছিলেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল করলেন ট্রাম্প। অনিশ্চয়তায় শান্তি আলোচনা। তেহরান থেকে কয়েক দেশে ফ্লাইট চালু। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। তীব্র গরমের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। তবে এখনও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস, জানিয়েছে কাল থেকে কমবে তাপমাত্রা। তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি।
মৌলভীবাজার হবিগঞ্জে বৃষ্টি হলেও এখনও মৃদু তাপপ্রবাহের কবলে খুলনা বিভাগ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। প্রচুর গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছেন। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতেছে, ভাই কারেন্ট থাকে না। মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70% শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলো প্রচন্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার বেলা 11টার দিকে হঠাৎ করেই প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়। এতে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদনে ফিরতে 5-6 দিন সময় লাগতে পারে। তীব্র গরমের মধ্যে রাজধানীর মিরপুরে পানির জন্য হাহাকার। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার তীব্র হয়েছে সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ড্রাম যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে, এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি পাবে? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে, তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? আর এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা, প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে। সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন, চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেয়ারটা নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপ টিউবওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারকে 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন গভর্নর। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে, কিছু মাধ্যমে প্রকাশিত এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার অর্থ মন্ত্রণালয়ে প্রাক বাজেট আলোচনায় গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের একথা জানান তিনি। খেলাপি ঋণের কড়া সমালোচনায় গভর্নর বলেন, অনেক ঋণের বিপরীতে নেই জামানত। এ ধরনের খেলাপি ঋণকে চুরি বলেও মন্তব্য করেন তিনি। এই নিউজটা আসছে, এই নিউজটা কোনোভাবেই সত্য না। 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নেই। আমাদের ডিপোজিটের অলমোস্ট 1/3 আসলে খেলাপি অবস্থা আছে। এইগুলো খেলাপি বলা যাবে কিনা বলা খুব মুশকিল। প্রাক বাজেট আলোচনায় প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। আগামীতে পুঁজিবাজারে আস্থা ফেরানোয় জোর দেন তিনি। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে,
তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ নেই। প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে অনলাইন বিজ্ঞাপন নীতিমালা তৈরি, প্রকাশকদের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ জুড়ে ফ্রি ইন্টারনেট দেওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের আইটি খাতকে এগিয়ে নিতে সবাইকে সৎ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় সমালোচনা করছে একদল লোক, যা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। রাজধানীর বনানীতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ও সাইবার নিরাপত্তা বিল নিয়ে সংলাপের আয়োজন করে আইসিটি স্টেক হোল্ডার্স অ্যালায়েন্স। আইসিটি খাত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সৎ হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আপনাদের সম্মিলিত জ্ঞানে কিন্তু এই সভ্যতার নতুন পর্বে আমরা যারা দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি জনগণের ভোট নিয়ে, আমরা তখন কিন্তু সমসাময়িকভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই খাতের প্রসারে দেশ জুড়ে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিভিন্ন যে বড় শহরগুলোতে, বিশেষ করে জনবহুল জায়গায়, সেখানে স্বাধীনভাবে ফ্রি ইন্টারনেট শহরগুলিতে দেয়া, যেটা ইউরোপে এখন থেকে অনেক বছর আগে দেওয়া হয়েছিল। এখন হয়তো সেটা ইউরোপে আর প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশে এখন সেটার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি এই যে আইটিকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেবার এই যে নতুন ধারণা তিনি এই বাংলাদেশে সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সংবেদনশীল হতে হবে। সমালোচনার নামে গালিগালাজ বাক স্বাধীনতা নয়। একটা জায়গা নিশ্চিত করা দরকার, আমাদের মধ্যে যে শিষ্টাচার, ভদ্রতা, মানুষকে মানুষ হিসেবে মনে করা, এই জায়গাগুলো আমরা মনে হয় আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে গিয়েছি। এই জায়গাতে আমাদেরকে ফিরতে হবে। সংলাপে আইসিটি খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও বাধার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। যদি আমরা কাজে লাগাতে পারি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মাদক চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার বিকেলে রাজধানীর মাদারটেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জনকল্যাণমূলক কাজ করেই জনগণের পাশে থাকবে সরকার। এ সময় সরকারের 31 দফা বাস্তবায়নে সব পদক্ষেপই নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে উন্নয়ন দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদেরকে মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে। মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিবে না। মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। কোন রকম বিভ্রান্ত চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনোই দুর্বল করা যায় নাই। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণীজ আমিষ রফতানি করতে চায় সরকার। রাজধানীর বিএআরসি মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে সাধারণ মানুষের মাঝে দুধ ও ডিম বিতরণ করেন তিনি। অংশ নেন র্যালিতেও। বাংলাদেশের অর্থনীতিকে যদি মজবুত করতে হয়, অবশ্যই এই সেক্টরকে গুরুত্ব দিতে হবে এবং খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয়, মানুষকে যদি পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হয়, এর তো বিকল্প নাই। দেশের সমস্ত চাহিদা মিট আপ করে আমরা বিদেশে রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জনরায়ের পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর গ্রিন রোডে জুলাই সনদ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। গণভোটের মাধ্যমে জনরায় স্পষ্ট হয়েছে, তাই সংস্কার বাস্তবায়নে সরকার আইনত বাধ্য বলে উল্লেখ করেন সাবেক বিচারপতি এম এ মতিন। ভিন্নমত থাকলেও জুলাই সনদে এখন রাষ্ট্র মেরামতের মূল রূপরেখা বলেও মন্তব্য করেন আলোচকরা।
আমরা মনে করেছি এগুলো গুরুত্বপূর্ণ এবং পেশি শক্তির কাছে দেশের রাজনীতি কুক্ষিগত হয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীর বনানীতে এক সেমিনারে দলটির নেতারা অভিযোগ করেন, অর্থনৈতিক যাত্রায় বৈশ্বিক প্রেক্ষাপটের জায়গা থেকে সরকার প্রধান নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ন্যায্য ও সমতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতার দাবি করেন তারা। বলেন, পেশি শক্তি নয়, নীতি হবে ক্ষমতার কাঠামোয় থাকার এবং পরিবর্তনের মূল বিবেচনা। সে লক্ষ্যে দলের পক্ষ থেকে ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা। বাংলাদেশের রাজনীতি যেভাবে পেশি শক্তির কাছে কুক্ষিগত হয়ে আছে, সেটা দিন শেষে আমাদের কারোর জন্যই ভালো নয়। আমরা চাই পেশি শক্তি না, পলিসি হবে ক্ষমতা কাঠামোয় আহরণ করার, ক্ষমতা কাঠামোয় থাকার প্রধান নির্ণায়ক। আমরা যে কথা বলবো, বিএনপিকে কথা বলে সে তো কথা শোনে না, চুপ করে থাকে, কিছু বলে না, মুখ বন্ধ করে থাকে। সে সারা দিন রাত হলো অনলাইনে মিটিং করছে না, আমরা তার কথা দেখি নাই, এখন সে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারে না। তাহলে আমরা কার কাছে কথা বলবো, কে শুনবে? এই জন্য হলো কথা না শুনলে ওই পার্লামেন্ট থেকে অথবা বিভিন্ন জায়গায় আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া তাদেরকে বিদায় করতে বাধ্য হব। মালদ্বীপে এখন 48 ঘন্টার মধ্যে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন পর্যটকরা। বর্তমান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইমোগা পোর্টালের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। মালদ্বীপ সরকার সাধারণত পর্যটকদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে। এক্ষেত্রে পর্যটকরা ভ্রমণের মেয়াদ বাড়াতে চাইলে পড়তে হয় নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সহ নানা রকম বিড়ম্বনায়। সরকারের এই নতুন সিদ্ধান্তে শেষ হচ্ছে পর্যটকদের বিড়ম্বনা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। নিয়ম অনুযায়ী মালদ্বীপ সরকার পর্যটকদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসা প্রদান করে থাকেন। এক্ষেত্রে পর্যটকরা ভ্রমণের মেয়াদ বাড়াতে চাইলে পড়তে হয় নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সহ নানা রকম বিড়ম্বনায়। দেশটির বর্তমান সরকারের নতুন সিদ্ধান্তে এবার শেষ হচ্ছে তাদের সে বিড়ম্বনার দিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান বলেন, নতুন সিদ্ধান্তে পর্যটকদের শুধু একটি পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে ইমোগা পোর্টালের মাধ্যমে জমা দিলেই আবেদনকারী 48 ঘন্টার মধ্যে অনুমোদন পেয়ে যাবেন। বিশেষ করে মালদ্বীপ সরকারের এই হালনাগাদ প্রক্রিয়াটি বাংলাদেশি পর্যটকদের জন্য বেশি সুবিধার হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশের পর্যটকরা যেভাবে লাভবান হবে এবং বিশ্বের মধ্যপ্রাচ্যে যারা আসেন তারা সবাই লাভবান হবেন এদেশে ঘুরতে আসলে। এখন অনলাইনের মাধ্যমে চাইলে 24 ঘন্টার ভিতরে বিষয়টার প্রসেস করা যায়। তাই এদেশের সরকারের যে ভূমিকাটা নিয়েছে তার জন্য তারা অবশ্যই প্রশংসনীয়। আমরা ধন্যবাদ জানাই এদেশের সরকারকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশ থেকে পর্যটক কমে যাওয়ায় দেশটির সরকার ভিজিট মালদ্বীপস এর সঙ্গে মিলে নতুন বাজার থেকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই সংশোধনী আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সময় সংবাদ, মালদ্বীপ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। যুক্তরাষ্ট্রের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 16 বছরেরও বেশি সময় বিশ্বব্যাংকে কর্মরত থাকাকালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা ছিলেন ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সম্প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়ায় তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দিয়েছেন প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেভ বাংলাদেশ এর উদ্যোগে ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। সংগঠনের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং কামরুন্নাহার কণার সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাজিলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস 2 দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। কূটনৈতিক সংবর্ধনায় বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রথম পর্বে ২৬ মার্চ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে ২৩ এপ্রিল ভিলা রিজায় এক জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্রাজিল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ মিত্রবাহিনীর হয়ে যুদ্ধের সময় তুরস্কে প্রাণ হারান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হাজার হাজার সেনা। তাদের সম্মানে তুরস্ক ও অস্ট্রেলিয়া জুড়ে পালিত হচ্ছে এনজ্যাক দিবস। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের প্রতিবেদন। ১১তম অ্যানজেক দিবস উপলক্ষে তুরস্কের গ্যালিপলি উপকূলে অ্যানজেক কোভে শহীদ সৈন্যদের স্মরণে ভোরবেলায় জড়ো হন শত শত অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের নাগরিক। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সামরিক বাহিনীর মিত্রবাহিনী হিসেবে অংশ নেয়া অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের সম্মিলিত সামরিক বাহিনীকে অ্যানজেক নামে সম্মানিত করা হয়। ১৯১৫ সালের ২৫শে এপ্রিল অ্যানজেক সৈন্যরা তুরস্কের গ্যালিপলি উপকূলে অবতরণ করে শত্রুপক্ষের সাথে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধে ৮,০০০ অস্ট্রেলিয়ান সৈন্য প্রাণ হারান। গ্যালিপলিতেই প্রথমবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সৈন্যরা তাদের নিজস্ব পতাকার অধীনে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ শেষে জাতীয় চেতনায় ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া থেকে বেরিয়ে এসে দুটি ভিন্ন স্বাধীন দেশে পরিণত হয়েছিল। প্রতি বছর রাষ্ট্রীয় দিবস হিসেবে ২৫শে এপ্রিল দেশের সেবায় আত্মত্যাগী সকল প্রাণের স্মরণে অস্ট্রেলিয়ায় অ্যানজেক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রবীণ ও বর্তমান সামরিক বাহিনীর সদস্যদের বার্ষিক কুচকাওয়াজে সম্মান জানাতে অস্ট্রেলিয়ার সিডনির মহাসড়কে হাজার হাজার মানুষের ঢল নামে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।